সবাইকে ওয়েলকাম করছি জ্ঞানবিন্দু কেয়ারে অ্যাডাম স্মিথের শিষ্য আজকের লাইভ ক্লাসে। আমার কথা কি শোনা যায় আর আমার চাঁদ বদনটা কি দেখা যায়? এটা একটু আমাকে খুব ফাস্ট কমেন্টে জানালে ভালো হয়, যেহেতু অনেক আগে থেকেই বলে রাখছি যে ঠিক 8টার সময় লাইভে আসবো। 3 মিনিট কি 4 মিনিট দেরি হয়েছে, যে কারণে দেরি হয়েছে সেই কারণটা আমি বলে রাখি। লাইভ ক্লাসে আসবো, আসতে তো একটু সময় লাগে, এটা একটা ঢাকা শহরের ব্যাপার স্যাপার। আসার পরে দেখি এই যে আমার মাইক্রোফোনটা, এই মাইক্রোফোনটার মধ্যে হিউজ পরিমাণ জ্যাম লাগে রয়েছে, মানে প্যাচ লাগে আছে। এই প্যাচটা খুলতে আমার দেরি হয়ে গেছে। ঠিক আছে, আশা করি যে আমার কথাবার্তা সবকিছু শোনা যায়। যে দেশের যে কোনো প্রান্তে থেকে লাইভটা দেখছো সবাইকে ওয়েলকাম করছি অ্যাডাম স্মিথের শিষ্য গ্রুপে লাইভ ক্লাসটাতে। আর এইচএসসি ব্যাচ জিজ্ঞাসা থাকবে যে তোমরা যারা আছো তোমরা অবশ্যই কমেন্টে লিখে দিও যে তোমরা এইচএসসি ব্যাচ, তাহলে আমার একটু বুঝতে সুবিধা হবে যে কতজন পার্টিসিপেট করছো। যেটা রেগুলার ক্লাসে বলি যে অবশ্যই কি করার জন্য, কোনো সমস্যা থাকলে কমেন্ট করার জন্য। আজকে বেশ কিছু আলোচনা করব, আমি 2 মিনিট সময় নিচ্ছি, সবাই একটু আসুক, তারপর আমি ক্লাসটা শুরু করব। মাহমুদা আক্তার ও থি বলতেছো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই যেভাবে জানাইতে হবে, আশা করি সবাই শুনতে পাচ্ছ না। আর বলেই রাখছিলাম যে অবশ্যই সময় নিয়ে বসবে, খাতা কলমটা সাথে নিয়ে বসবে যাতে সময়টা ওয়েস্ট না হয়। আর যেটাই বলে একটু নোট ডাউন করে রাখতে পারো, তাহলে কি হবে, এটা তোমার জন্যও ভালো, আমার জন্যও ভালো যে আমার কোনো একটা স্টুডেন্ট সে ভালোভাবে প্রিপারেশন কমপ্লিট করে ভালো মতো এইচএসসি পরীক্ষা দিয়ে ভালো একটা রেজাল্ট নিয়ে বের হইতে পারবে। আমার আসলে অ্যাচিভমেন্টটা কি? আমার অ্যাচিভমেন্টটা তোমাদের যেই রেজাল্ট সেই হচ্ছে আমার অ্যাচিভমেন্ট। দিন শেষে যখন আমি জানতে পারবো যে অমুক জায়গা থেকে আমার ক্লাস করে একটু ভালো রেজাল্ট করেছো, একটু হাসবো প্রাণ খুলে, খুশি হব। এটাই হচ্ছে চাওয়া পাওয়া সবকিছু। অবশ্যই প্রথম ক্লাসে একটু জানার ব্যাপার থাকে, জানতে আগ্রহ হয় যে আসলে কে কোত্থেকে ক্লাস করছো, প্লাস কে কোন কলেজে পড়ছো, কোন জায়গায় পড়ছো না। সো একটু জানিয়ে দিলে ভালো হয় আর কি। সেকেন্ড চ্যাপ্টার আমরা ভোক্তা উৎপাদকের আচরণ। ভোক্তা ও উৎপাদনের আচরণ এই চ্যাপ্টারটা এবং থার্ড চ্যাপ্টারটা, এই সেকেন্ড চ্যাপ্টার এবং থার্ড চ্যাপ্টারটা অনেক বেশি ইম্পর্টেন্ট কিন্তু। হ্যাঁ, আমি যতগুলো ক্লাস দিয়েছি প্রত্যেকটা ক্লাসেই বলেছি যে এই চ্যাপ্টারের কোনো টপিক কিন্তু মিস করার কোনো সুযোগ নেই, যে আমি পড়ে যাব না এরকম কোনো সুযোগ নেই। যদিও সেটা শর্ট সিলেবাসে হোক, হ্যাঁ হয়তো তোমার সিকিউ সব টপিক থেকে আসবে না, কিন্তু অবশ্যই সিকিউ এর যেই জ্ঞানমূলক অনুধাবন এইটাও কিন্তু যে কোনো টপিক থেকে দিতে পারে। দেখা যাচ্ছে এক লাইনের একটা তথ্য আছে, হ্যাঁ এক লাইনের একটা তথ্য আছে, এই এক লাইনের একটা তথ্যের উপরও কিন্তু কি আসতে পারে, তোমার জ্ঞানমূলক আসতে পারে, অনুধাবনমূলক আসতে পারে। সো আমি যে কোনো একটা লাইন বাদ দিয়ে পড়বো সেই সুযোগটা কিন্তু আমার সবসময় থাকছে না, মানে আমার এই ক্ষেত্রে অন্তত নেই। তো তারপরেও আমি সিকিউ এর জন্য তোমার হচ্ছে প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা উভয়ের জন্য আমি কিছু সাজেশনমূলক একটা ভিডিও করেছিলাম, সেখানে আমি অনেকগুলো টপিক বলেছিলাম। আজকে আবার বলবো, কোনো সমস্যা নেই। তবে আমি জোর দিয়ে বলতে চাই যে এই অধ্যায় দুটা যে এত বেশি ইম্পর্টেন্ট, তুমি কোনো লাইন কোনো টপিক মিস করে যেও না, অন্তত পড়ে যেও যে বহু নির্বাচনী চনিতে আসলেও যেন তুমি সেটা পারো। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে টপিকগুলো কি কি ছিল আমরা পড়েছিলাম হচ্ছে উপযোগ, না উপযোগ পড়েছিলাম। উপযোগের মধ্যে ছিল হচ্ছে মোট উপযোগ, প্রান্তিক উপযোগ। আচ্ছা, মোট উপযোগ, প্রান্তিক। আমার হাতের লেখা ভালো না, ঠিক আছে, এটা নিয়ে কনসার্ন হয় না, হাতের লেখা বুঝতে ভালো হয়েছে। আর লেখা কি বোঝা যায় এটা একটু বললো আমাকে, লেখা বোঝা যায় কিনা, তাহলে আমার জন্য একটু সুবিধা হবে, আর একটু সুন্দর করে লেখার চেষ্টা করব। মোট উপযোগ প্রান্তিক উপযোগের ধারণাটা আমরা খুব সুন্দর করে প্রথম দিকের ভিডিওগুলোতে দিয়েছিলাম। কেউ ভিডিও যদি মিস করে থাকো দেখতে পারো, আশা করি সবাই দেখেছো এখানে। তো মোট উপযোগ প্রান্তিক উপযোগের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে দুইটা রেখা আঁকানো, মোট উপযোগ রেখা, প্রান্তিক উপযোগ রেখা আঁকানো। কারণ মোট উপযোগ দেখা যাচ্ছে একটা সূচি তৈরি করে দিছে,
সূচি একটা প্রশ্নের মধ্যে দেওয়া আছে, বলতেছে যে এখান থেকে প্রান্তিক উপযোগ বের করো। ধরো একটা সূচি দিল, ধরো আমার কোয়ান্টিটি আর হচ্ছে টোটাল ইউটিলিটি আর হচ্ছে মার্জিনাল ইউটিলিটি, ঠিক আছে। এখন কোয়ান্টিটি দিল, টোটাল ইউটিলিটি দিল, কিন্তু মার্জিনাল ইউটিলিটি দিল না। ধরো 1 2, হ্যাঁ এখানে বললো 3 5, এরকম একটা 1 আর 2 দিল, কোয়ান্টিটি দিল 1 একক 2 একক এরকম করে কোয়ান্টিটি দিল, আর একটা টোটাল ইউটিলিটি দিল, মোট উপযোগটা দিল, কিন্তু প্রান্তিক উপযোগটা দিল না। তখন হয়তো প্রশ্নে বলতে পারে যে এই সূচিটা থেকে কি আঁকাও, একটা মার্জিনাল ইউটিলিটি নির্ণয় করো, এবং মার্জিনাল ইউটিলিটি মানে প্রান্তিক উপযোগ নির্ণয় করো এবং প্রান্তিক উপযোগ রেখাটা আঁকাও। তখন তুমি তোমার রেখাটা আঁকাইতে পারতে হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে এই ধরনের প্রশ্ন হতে পারে যে সূচি দিয়ে দিল, টোটাল ইউটিলিটি দিয়ে দিল, মার্জিনাল ইউটিলিটি আঁকাও, মার্জিনাল ইউটিলিটি নির্ণয় করো, মার্জিনাল মোট উপযোগ রেখা প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করো, সেই রেখাটা ব্যাখ্যা করো, ঠিক আছে। এই ধরনের প্রশ্ন আসবে। আর অনুধাবনের জন্য আসতে পারে যে উপযোগের প্রকারভেদগুলো কি কি, যেমন ধরো রূপগত উপযোগ আছে, স্থানগত উপযোগ আছে, সময়গত উপযোগ আছে, এগুলো কিন্তু খ নাম্বার অনুধাবনের জন্য। আবার বলতে পারে যে রাজশাহী টমেটো ঢাকায় এনে বিক্রি করলে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়, তখন তোমার বলতে হবে কি স্থানগত উপযোগ সৃষ্টি হয়। যদি বলে রাজশাহী টমেটো ঢাকায় এনে বিক্রি করছো কি, সেটা হচ্ছে স্থানগত উপযোগ। আবার যদি বলে যে রাজশাহী শীতের টমেটো গরমকালে ঢাকায় বিক্রি হচ্ছে, সেটা কোন ধরনের উপযোগ, এটা সময়গত উপযোগ। সময়গত উপযোগ বেশি হাইলাইটেড, আবার স্থানগত উপযোগও আছে, কিন্তু সময়গত উপযোগটা তখন বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। সমস্যা থাকলে, বুঝতে না পারলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে হবে। কমেন্ট না করলে বুঝবো কেমনে বলো? আমি তো আর কারো মনের কথা বুঝে ফেলতে পারি না, অবশ্যই বলতে হবে আমাকে। আচ্ছা, মোট উপযোগ প্রান্তিক উপযোগ গেল। আচ্ছা, এখন যদি বলে যে প্রান্তিক উপযোগ নির্ণয় করতে, আমরা তো এখান থেকে প্রান্তিক উপযোগ নির্ণয় করবো কেমনে, সেকেন্ডটা থেকে আগেরটা বাদ দিব। প্রথমে আমার প্রান্তিকটা সেম থাকে সেকেন্ডের ক্ষেত্রে, দ্বিতীয় এককের ক্ষেত্রে মনে রাখো প্রথম এককের ক্ষেত্রে কি থাকে, আমার মোট উপযোগ প্রান্তিক উপযোগ সমান থাকে। আচ্ছা, দ্বিতীয় এককের ক্ষেত্রে কি হয়, আমার এই 5 থেকে আমি কি করব 3 মাইনাস দিব, তাহলে হয়ে যাবে আমার 2। এইটা হচ্ছে আমার প্রান্তিক উপযোগ দ্বিতীয় এককের ক্ষেত্রে। কিন্তু যদি বলে প্রান্তিক এককের ফর্মুলা, প্রান্তিক উপযোগের ফর্মুলাটা কি, হ্যাঁ, বা ফর্মুলা দিয়ে যদি নির্ণয় করতে বলে, তখন কিন্তু আবার কি হয়ে যাবে, মার্জিনাল ইউটিলিটি সমান হচ্ছে, তখন কিন্তু তোমার যে সূত্রটা আছে, ফর্মুলাটা আছে, তখন সেটা করতে হবে। যেমন ধরো ডেল্টা টোটাল ইউটিলিটি ডিভাইডেড বাই ডেল্টা কিউ, এটা যেমন আমাদের প্রান্তিক উপযোগের সূত্র। এখন এর আগে খুব ভালোভাবে ভিডিওতে আমি খুঁটায় শিখেছি যে ডেল্টা টোটাল ইউটিলিটি মানে কি। তার মানে টোটাল ইউটিলিটি 2 মাইনাস টোটাল ইউটিলিটি 1, এটাকে আমি ভাগ করব কোয়ান্টিটি 2 মাইনাস কোয়ান্টিটি 1, ঠিক আছে। এখন তুমি মান বসাইলে কি হয়ে যাবে, আমার প্রান্তিক উপযোগটা কিন্তু আমি পেয়ে যাব। এটাই কিন্তু গাণিতিক ফর্মুলা, গাণিতিক আকারে, হ্যাঁ। সো এটা একটা গেল। যখন তুমি প্রান্তিক উপযোগ শিখছো, তখন তুমি অবশ্যই দুই ভাবেই শিখবা। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটা আলফ্রেড মার্শালের, এখান থেকে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি ব্যাখ্যা করতে বলতে পারে, ঠিক আছে। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির যে সীমাবদ্ধতাগুলো আছে সেটা বলতে পারে। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির সীমাবদ্ধতা ভেরি ইম্পর্টেন্ট। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি থেকে যদি প্রশ্ন গ অথবা ঘতে আসে, তাহলে অবশ্যই সীমাবদ্ধতা দিতে হবে, ঠিক আছে, বা সীমাবদ্ধতা চাইলে অবশ্যই তো দিতে হবেই, বুঝতে পারছো। আচ্ছা, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির এটা কিভাবে হয়, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির চিত্রটা কেমন হয়, আমি কোনো ধরনের সূচি টুচি ছাড়া আঁকাই। মোট উপযোগ রেখাটা কেমন হয়, টোটাল ইউটিলিটি রেখা এরকম হয়, আর আমাদের প্রান্তিক উপযোগ রেখা এরকম হয়, ঠিক আছে। মার্জিনাল ইউটিলিটি রেখা এরকম হয়, আর টোটাল ইউটিলিটি রেখা এরকম হয়। সো একটু মনে করাই দেওয়ার জন্য লিখলাম, অ্যাডাম স্মিথের শিষ্য গ্রুপটা সবাই শেয়ার করে দাও, যার যার জায়গা থেকে, যার যার প্রোফাইল থেকে সবাই শেয়ার করে দাও। বুঝতেই পারছো, মেম্বার বেশি হলে তোমাদেরই বেনিফিট, আমার বেনিফিট কিন্তু নাই। কেউ কি আমার টাকা দিয়ে ক্লাস করতেছে, জুবাইর ভাইকে আমার টাকা দিতেছে, জুবাইর ভাই আমার টাকা দিতেছে না। সো
এটা কিন্তু সবার বেনিফিট, এটা একটা সোশ্যাল ওয়ার্ক, সবার বেনিফিট। সবাই একটু শেয়ার করে দিলে অ্যাডাম স্মিথ স্বর্গ থেকে খুশি হবে, আমি মর্ত থেকে খুশি হব। ঠিক আছে? আচ্ছা, আর 1000 জন মেম্বার যদি বানাইতে পারো তাহলে তো কোনো কথাই নাই, তখন দেখা যাবে যে প্রত্যেকদিনে দেখা হবে। এই চাঁদ বদল প্রতিদিন দেখবা। আচ্ছা, অনুধাবনের জন্য জ্ঞানমূলক অনুধাবনের জন্য উপযোগের পরে বলছিলাম ক্রমহ্রাসমান, না? ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, এটা একটা। 3 নম্বর বলতেছে যে চলক ও ধ্রুবক। চলক, ধ্রুবক, পরামিতি সহক ভিডিও করা আছে, দেখছো অলরেডি, আমি জানি। তো চলক, ধ্রুবক, এটা নিয়ে কি করতে হবে? চলক আর ধ্রুবকের মধ্যে যে পার্থক্য আছে, সাদৃশ্য এবং বৈসাদৃশ্য, হ্যাঁ, এই দুটো কিন্তু অবশ্যই দেখে যেতে হবে। চলক কোনগুলা, ধ্রুবক কোনগুলা, আমরা কোনটাকে চলক বলি, কোনটাকে ধ্রুবক বলি। চলক কত প্রকার, কত প্রকারে বলো তো? চলক কত প্রকার অবশ্যই কমেন্টে, আমি একটু পরে বলতেছি চলক কত প্রকার। এখন সবাই কমেন্টে লিখে ফেলো, আমি দেখতেছি 16 জন আছো, সবাই কমেন্টে লিখে ফেলো যে চলক কত প্রকার, ধ্রুবক তো কত প্রকার নাই, চলক কত প্রকার একটু লিখে ফেলো। আচ্ছা, এখান থেকে সহক পরামিতি কি একটু জানা যেতে পারো, এটা বেশি ইম্পর্টেন্ট না, তবে চলক এবং ধ্রুবকের পার্থক্যটা অবশ্যই জানতে হবে। তারপরে বলতেছে অপেক্ষক, এগুলা কিন্তু অবশ্যই খাতায় নোট করো, হ্যাঁ, এগুলা অবশ্যই খাতায় নোট করো। জানা বলছে অপেক্ষক। অপেক্ষক কি? অপেক্ষক কি? স্বাধীন চলকের সাথে অধীন চলকের বা দুইটা চলকের যে নির্ভরশীলতার পার্থক্য সম্পর্ক, আবার বলি, দুইটা চলকের মধ্যে যে নির্ভরশীলতার সম্পর্ক, সেটা যখন গাণিতিক উপায় প্রকাশ করছি সেটাকে আমরা চলক অপেক্ষক বলছি। সো অপেক্ষকের সংজ্ঞাটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যখন তুমি চাহিদা করো তখনও তোমার অপেক্ষক লাগবে, যখন তুমি যোগান করো তখনও তোমার অপেক্ষক লাগবে। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই অপেক্ষকের সংজ্ঞাটা। আচ্ছা, আমি নিনজা টেকনিক শিখেছিলাম। ধরো কোয়ান্টিটি সমান বললো 25 + 2p, আবার ধরো কোয়ান্টিটি সমান বললো 10 - 2p। এই দুইটার মধ্যে কোনটা চাহিদা অপেক্ষক, কোনটা যোগান অপেক্ষক বুঝতে পারতে হবে। বাজার ভারসাম্যে আমাদের এটা খুবই দরকার। দুইটা অপেক্ষক দিয়ে দিবে, দিয়ে বলবে যে বাজার ভারসাম্য নির্ণয় করো, ভারসাম্য দাম নির্ণয় করো, ভারসাম্য চাহিদার পরিমাণ নির্ণয় করো, আর ভারসাম্য দাম, ভারসাম্য চাহিদা, ভারসাম্য যোগান, এই তিনটা নির্ণয় করতে বলতে পারে। তখন কিন্তু শুধুমাত্র দুইটা অপেক্ষক দিবে। এই দুইটা থেকে বলেছিলাম যে মাঝখানের চিহ্নটা দেখবা, মাঝখানে যদি প্লাস চিহ্ন দেওয়া থাকে তাহলে এটা কি? এটা হচ্ছে যোগান অপেক্ষক। যদি মাঝখানে মাইনাস দেওয়া থাকে সেটা হচ্ছে চাহিদা অপেক্ষক। কারণ চাহিদা দামের নেগেটিভ সম্পর্ক, যোগান আর দামের পজিটিভ সম্পর্ক। দাম বাড়লে যোগান বাড়ে, কিন্তু দাম বাড়লে চাহিদা কমে। দুইটার মধ্যে একটার মধ্যে পজিটিভ সম্পর্ক, একটার মধ্যে নেগেটিভ সম্পর্ক, এই জন্য প্লাস আর মাইনাস। এটুক এর চাইতে ভেঙে হয়তো বোঝানো লাগবে না, জানি। আচ্ছা, অনেকেই কমেন্ট করছে, সরি। জুবাইর স্যারকে আমার সালাম দিবেন। আচ্ছা, মনির খান, তোমার হয়ে আমি জুবাইর স্যারকে সালাম দিয়ে দিতেছি। জুবাইর ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, মনির খান বলছো দুই প্রকার, মানে চলক দুই প্রকার, না? মাহমুদ আক্তার অথই বলছো, এবার নাম ঠিক বলছি, অথই বলছো যে চলক দুই প্রকার। হ্যাঁ, চলক দুই প্রকার কি কি? স্বাধীন চলক, অধীন চলক। লিখলাম না বোর্ডের মধ্যে? চলক, স্বাধীন চলক কোনটা, অধীন চলক কোনটা, অবশ্যই জেনে যেতে হবে। তারপর বলতেছে স্বাধীন চলকের বৈশিষ্ট্যগুলা, অধীন চলকের বৈশিষ্ট্যগুলা মিস দিও না, দেখে যাবা। প্রশ্ন হয়, প্রত্যেকটা বোর্ডেই প্রশ্ন হয়। যেহেতু আমি যেটা বলছি, তুমি তো আর এখানে তো সবাই ঢাকা বোর্ডের না, বা এখানে তো সবাই আর ওই রাজশাহী বোর্ডের না। এখানে হয়তো পারে একজন রাজশাহী বোর্ডের, একজন ঢাকা বোর্ডের। দেখা যাবে যে আমি যেগুলো বললাম এখান থেকে একটা রাজশাহী বোর্ডে আসছে, ঢাকা বোর্ডে আরেকটা ঢাকা বোর্ডে আসছে। হ্যাঁ, একজন একটা না একটা বোর্ডে আসবেই, কোনো মিস হবে না। স্যার, যোগান এর সমীকরণের সামনে মাইনাস হবে না? না, হইতেও যদি হয়ও কোনো সমস্যা নেই। এটা মাইনাসটা কেন হয়? মাইনাসটা এখানে এই যে ধরো 25, আমি যদি কোয়ান্টিটি সাপ্লাই ইজ ইকুয়াল টু 25
প্লাস 2p, এখানে যদি মাইনাস দেয় তাহলে তোমার এই মাইনটা নেগেটিভ দিছে, তখন দেখবা যে এইখানে এই ভ্যালুটা 2 দিবে না, হয়তো একটু বেশি দিবে, ওই প্লাস মাইনাস করলে তখন সেটা প্লাস আসবে, পয়েন্টটা প্লাসে আসবে, অ্যাকচুয়াল ক্যালকুলেশনটা তখন প্লাস হয়ে যাবে। খেয়াল করো এইখানে দিবে মাইনাস, কোনোদিনও এখানে দিবে না, ইম্পসিবল, ঠিক আছে। আমি বলছিলাম যে মাঝখানের এই চিহ্নটা দেখবা, এই চিহ্নটা দেখলে বুঝতে পারবা যে এটা আসলে চাহিদা নাকি যোগানের, কখনো কিন্তু এইটা না। তাহলে এটা খেয়াল করো। মাহমুদ আক্তার অথই, থ্যাংক ইউ। এরকম প্রশ্ন করতে হবে, জানার কোনো শেষ নাই। চাহিদার নির্ধারক সমূহ, অর্থাৎ চাহিদা যেই যেই নির্ধারকের উপর নির্ভর করে, যেই যে বিষয়গুলোর উপর নির্ভর করে সেগুলোও ইম্পর্টেন্ট, জ্ঞানমূলক অনুধাবন উভয় ক্ষেত্রে। কিসের উপর নির্ভর করে বলতো? দাম বাদে ভোক্তার কি চাহিদা, আয়, রুচি, তারপরে হচ্ছে অভ্যাস, বিকল্প দ্রব্যের দাম। বিকল্প দ্রব্য কয়টা বলতো সবাই কমেন্টে, বিকল্প দ্রব্য কয়টা? অ্যাক্টিভ থাকতে হবে, অ্যাক্টিভ না থাকলে হবে না। বিকল্প দ্রব্য কয়টা অবশ্যই জানাই যাও। বলছিলাম চাহিদা নির্ধারক সমূহ, চাহিদা নির্ধারক সমূহ পড়তে হবে। তারপরে হচ্ছে একটা কাল্পনিক সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করা, অনেক ইম্পর্টেন্ট। কাল্পনিক সূচি থেকে চাহিদা রেখা নির্ণয় করা, এটা কিন্তু অনেক বোর্ডের প্রশ্ন, অনেক বোর্ডে প্রশ্ন আসছে যে কাল্পনিক সূচি থেকে চাহিদা রেখা কিভাবে অঙ্কন করতে হয়। ওকে, সরল রেখার ঢাল, বক্ররেখার ঢাল। শুধু ঢাল লিখে দিই। ঢাল অবশ্যই বুঝতে পারছো, সরল রেখার ঢাল, বক্ররেখার ঢাল। বলতে পারে যে চাহিদা রেখার ঢাল নির্ণয় করো। আমি বলতেছি ঢালের এখানে সরল রেখার ঢাল নির্ণয় শিখবা, বক্ররেখার ঢাল নির্ণয় শিখবে। এখন যদি বলে যে চাহিদা রেখার ঢাল নির্ণয় করো, চাহিদা রেখা তো এরকম হয়, এটা কি বক্ররেখা না? বক্ররেখা, সরল রেখা না? এটা অবশ্যই সরল রেখা। আবার যদি বলে যোগান রেখা, এটাও তো একটা বক্ররেখা। কে এটা বক্ররেখা হয়ে গেছে না? এখন কেমন হয়েছে? এই যে এখান থেকে আইসা এদিকে চলে গেছে, আবার এদিক থেকে আইসা এদিকে চলে গেছে, বক্ররেখা হয়ে গেছে না? এগুলো কিন্তু সব সরল রেখা না। তাহলে বলতে সরল রেখার ঢালে যদি বলে যে সরল রেখার ঢাল নির্ণয় করো, তাহলে সরল রেখা দুইটাই হয়। ওই স্থিতিস্থাপক অস্থিতিস্থাপক, আমরা যখন স্থিতিস্থাপকতা শিখেছি ওইখানে আমরা দেখেছি যে এরকমও রেখা হয়, আবার এরকমও রেখা হয়। এগুলো কিন্তু সরল রেখার মধ্যেই পড়ছে। সো যদি বলে যে সরল রেখার ঢাল নির্ণয় করো, হয়তো এখানে তোমাকে সূচি দিয়ে দিবে, সূচি থেকে তোমার রেখাটা অঙ্কন করে নিয়ে ঢাল নির্ণয় করতে হবে। আর যদি সূচি না দেয় তাহলে অবশ্যই সরল রেখা এরকম একটা দিয়ে দিবে, ঠিক আছে? তো সেখান থেকে ঢাল নির্ণয় করা শিখতে হবে। যদি না পেরে থাকো, ভিডিও করা আছে, ভিডিওটা দেখতে হবে, ওইখানে এত সুন্দর করে বুঝাইছি। হ্যাঁ, এখন তো আর এত সময় নাই, যেহেতু অনেক আগেই ঢালের ক্লাসগুলো দিয়ে দেওয়া হয়েছে, দেখে অবশ্যই করবা। কি যেন জিজ্ঞেস করছিলাম, বিকল্প দ্রব্য কত প্রকার? কেউ অ্যান্সার দাও না এখনো পর্যন্ত, এত দেরি কেন? আচ্ছা, মাহমুদা আক্তার অথই বলছেন -c + dp, এইটা তো যোগান সমীকরণ। তাহলে আপনি 25 + 2p দিলেন, -2 না, এটা ডিপেন্ড করে। তুমি যেটা বলছো যে ধরো -c + bp, ঠিক আছে, এটা কোয়ান্টিটি s সমান, হ্যাঁ, এটা তোমাকে এটা দিল, ঠিক আছে। আমি লিখছি যে কোয়ান্টিটি s সমান হচ্ছে 25 + 2p, যে কোনো একটা দিতে পারে, দুইটাই যোগান সমীকরণ। এটা কোনো ম্যান্ডেটরি না যে আমার যোগান সমীকরণের সামনে মাইনাস থাকবেই, মানে যোগান সমীকরণের সামনে যে মাইনাস থাকবে বা চাহিদা সমীকরণের সামনে যে মাইনাস থাকবে, এটা কখনো ভাইবো না। মাইনাস থাকতেও পারে, নাও থাকতে পারে, ঠিক আছে। তার মানে কি বললাম, সি এর আগে মাইনাস দিছো, হ্যাঁ, এরকম তুমি একটা বইয়ের মধ্যে পাইছো সি এর আগে মাইনাস আছে, বা এরকমও পাবে। আরো প্র্যাকটিস করো, আরো প্র্যাকটিস করলে বা তুমি যদি টেস্ট পেপার ঘাটো বা বোর্ডের কোশ্চেনগুলো ঘাটো, দেখবা যে অনেক ক্ষেত্রে কি আছে, 25 এর আগে মাইনাস নেই, ম্যাক্সিমাম ক্ষেত্রে 25 এর আগে মাইনাস থাকবে না। বা ধরো আমি তো এখানে ভ্যালু তোমাকে সিম্পলি বোঝানোর জন্য দিয়ে দিছি, এরকম অনেক জায়গায় থাকবে সি এর আগে মাইনাস দিল না, ঠিক আছে। এটা হয়, এরকম হতে পারে।
কনফিউজ হওয়ার কিছু নাই, দুইটাই থাকতে পারে। যেটা বললাম যে 25-এর আগে মাইনাসও থাকতে পারে, 25-এর আগে মাইনাস নাও থাকতে পারে, দুইটাই থাকতে পারে, কনফিউজ হওয়ার কিছু নাই, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা তোমারে কনফিউজটা দূর করে দিই। ধরো তোমার ভাষ্যমতে -20, ধরো -20 প্লাস ধরো 5 ইন্টু পি দিল, ঠিক আছে। আচ্ছা, বললো যে দামের পরিমাণ দেখাও, ধরো দাম দিয়ে দিল 5 টাকা, 6 টাকা, 7 টাকা। তুমি নির্ণয় করে দেখো তাহলে কত হয়। 5 টাকা ধরো, তাহলে 5 5-এ কত হয়, এখানে 25 হবে। আচ্ছা, তাহলে 20 আর 25 ক্যালকুলেশন করলে কত হবে, 5 হয়ে যাবে। হ্যাঁ, সো প্যানিক হওয়ার কিছু নাই, কনফিউজড হওয়ার কিছু নাই, দুইটাই থাকতে পারে, তবে যোগানের মানটা পজিটিভ আসে। নেগেটিভ আসলে সেটা খুব রেয়ার কেস। হ্যাঁ, অর্থনীতি তো একদম ফিক্সড কোনো কিছু না। আমরা কিন্তু পরে গিয়ে কি করছি, যোগানেরও স্থিতিস্থাপকতা পড়েছি, চাহিদারও স্থিতিস্থাপকতা পড়েছি। কেন স্থিতিস্থাপকতা পড়ছি, কারণ হচ্ছে এই ফ্যাক্টরগুলো অনেক বেশি ফ্ল্যাকচুয়েট করে, ঠিক আছে, অনেক বেশি ওঠানামা করে, সব কোনোদিনও ফিক্সড থাকে না কিন্তু। সো এই জন্যই মাইনাস হইতেও পারে বা যোগানের মান নেগেটিভ আসতেও পারে। সেক্ষেত্রে কি হবে, সেটা অনেক রেয়ার কেস। সাধারণত এইচএসসি লেভেলে এই ধরনের কোশ্চেন এত কি বলে, এটাকে কি বলবো, আনকমন কোশ্চেন করবে না, ঠিক আছে। কনফিউজ হওয়ার কিছু নাই। তারপর বলতেছে হচ্ছে আমরা ঢাল নিয়ে আলোচনা করলাম, চাহিদা নির্ধারকের কথা বলেছি। চাহিদা বিধির ব্যতিক্রমগুলো একটু দেখবা, চাহিদা বিধি কখন ব্যতিক্রম হয়। ধরো দাম ফিক্সড থেকে অন্য যে কোনো চলকের পরিবর্তনের কারণে কি হয়, আমাদের চাহিদা বিধির ব্যতিক্রম হয়। ধরো দাম ফিক্সড আছে, আয় বেড়ে গেল, তখন তুমি কি করো, আগের চেয়ে বেশি কনজিউম করো। বা দাম ফিক্সড আছে, বিকল্প দ্রব্যের দামের কম বেশি হওয়াতে কি হয়েছে, তুমি অনেক বেশি আগের চেয়ে বেশি কি করতে পারো, চাহিদা করতে পারো, বা কি বলে দ্রব্য কোনো একটা স্পেসিফিক পণ্য বা সেবা কি করতে পারো, ক্রয় করতে পারো, কনজিউম করতে পারো। সেক্ষেত্রে সেটা কি হবে, চাহিদা বিধির ব্যতিক্রম হবে। তাহলে চাহিদা বিধির ব্যতিক্রমগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট, ধরো তোমাদের যদি অ্যাসাইনমেন্টের প্রশ্নটা অ্যানালাইসিস করো তাহলে দেখবে যে ঢাকা সারা বাংলাদেশে তো দিছে একই অ্যাসাইনমেন্ট। সেখানে কিন্তু চাহিদা বিধি সংকোচন প্রসারণ ছিল, সংকোচন প্রসারণ সম্প্রসারণ। আচ্ছা, এখন ধরো এটা একটা আমাদের চাহিদা রেখা, ঠিক আছে। ধরো এটা হচ্ছে 10 একক, এটা হচ্ছে 10 টাকা, এখানে টাকা বা এটা প্রাইস, এটা হচ্ছে কোয়ান্টিটি, ঠিক আছে। এটা একটা ইনিশিয়াল চাহিদা রেখা। এখন এরকম রেখা দিয়ে গ নম্বরের প্রশ্নে বললো যে দাম ফিক্সড থাকা অবস্থায়, ধরো কি বলছে, যখন টেকনাফে কি আসছে, রোহিঙ্গা আসছে, তখন চালের দাম সাপোজ 10 টাকা কেজি। এখন রোহিঙ্গা তো হুট করে চলে আসছে কি হয়েছে, ওই 10 টাকা কেজিতেই ওই টেকনাফে যত সাপ্লাই ছিল, চাল ছিল, সব বিক্রি হয়ে গেছে। তখন কি অবশ্যই আমাদের চাহিদার পরিমাণটা বেড়ে গেছে না। আচ্ছা, এখন 10 একক আগে টেকনাফের মানুষ কনজিউম করতো, দাম কত, 10 টাকা দামে। এখন রোহিঙ্গা আসার ফলে কি হয়েছে, এইটার কি পরিমাণটা কি হয়ে গেছে, 15 একক হয়ে গেছে, চাহিদাটা বেড়ে গেছে। দাম ফিক্সড আছে, চাহিদাটা বেড়ে গেছে। তখন তোমার কি হবে, যেহেতু দাম ফিক্সড, তাহলে আমার নতুন একটা চাহিদা রেখা হবে, এটা হবে আমাদের নতুন চাহিদা রেখা। এটা ধরো হচ্ছে D1, এটা হচ্ছে D2। এই ধরো D2 হচ্ছে আমাদের নতুন চাহিদা রেখা। এই চাহিদা রেখাটা এদিক থেকে এদিকে স্থানান্তরিত হয়েছে না, স্থানান্তরিত হয়েছে কিনা। সো এইটা হবে আমাদের চাহিদা বৃদ্ধি। আমার ধরো কোনো কারণে চাহিদা হ্রাস পেল, তখন কি হবে, ঠিক এটা উল্টা হবে। তখন হ্রাস পেয়ে ধরো 5 একক হয়ে গেছে, তখন আমাদের নতুন একটা চাহিদা রেখা হবে, এটাকে বলতে D3, ধরো এটা D3। তাহলে এখন ওই ইনিশিয়াল চাহিদা রেখা থেকে এই চাহিদা রেখাটা কি হয়ে গেছে, নিচের দিকে শিফট করে গেছে।
সো এটাকে বলছে চাহিদার বৃদ্ধি বা হ্রাস। হ্যাঁ, আচ্ছা, এখন ধরো চাহিদা সংকোচন প্রসারণ কি? আমরা যদি চাহিদা সংকোচন প্রসারণটা দেখি, এখানে হচ্ছে মানে কোয়ান্টিটি, এখানে এটা প্রাইস। ধরো এটা হচ্ছে আমাদের চাহিদা রেখা, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের চাহিদা রেখা, ডি প্রাইম হচ্ছে আমাদের চাহিদা রেখা। এখন আমাদের দাম হচ্ছে 10 টাকা, কোন দ্রব্যের দাম হচ্ছে 10 টাকা, এখানে হচ্ছে ধরো 10 একক। এখন যদি দাম বাড়ে আমাদের কি হবে? চাহিদা কমবে না? ধরো দাম বাড়লো, দাম বেড়ে 15 টাকা হইলো, তাহলে আমাদের চাহিদা কি হইলো? আগে 10 একক ব্যবহার করতাম, এখন হলো এটা 5 একক হয়ে গেল। 5 একক হয়ে গেল না? আচ্ছা, তাহলে দেখো, খেয়াল করো, এটা ধরো এ বিন্দু, ঠিক আছে? এ বিন্দু থেকে আমাদের চাহিদার পরিমাণটা কই চলে আসছে? ধরো এটা বি বিন্দু। এ বিন্দু থেকে আমাদের চাহিদার পরিমাণটা কমে কই আসছে? এ বিন্দুতে আসছে। তাহলে এইটা কি হবে? এদিকে চলে আসলো না? আবার ধরো দাম কমলো, 5 টাকা হইল, তখন আমাদের চাহিদার পরিমাণটা কত হইল? 15 হইল, ঠিক আছে? তাহলে দেখো এটা সি বিন্দুর নাম দেই, তাহলে এ থেকে সি এ চলে আসলো না? যখনই একটা চাহিদা রেখার মধ্যেই কি হচ্ছে, চাহিদার কম বেশি হচ্ছে দামের কারণে, দামের কম বেশির কারণে চাহিদার কম বেশি হচ্ছে, তখন আমরা সেটাকে বলছি চাহিদার সংকোচন প্রসারণ। সংকোচন প্রসারণ বা চাহিদার সংকোচন সম্প্রসারণ, ঠিক আছে? আশা করি এটা বুঝতে পারছো সবাই। লাইভ ক্লাস তো মানুষ কম কেন? হুইচ টেস্ট পেপার উইল বি বেস্ট ফর ইকোনমিক্স? হুইচ টেস্ট পেপার উইল বি বেস্ট ফর ইকোনমিক্স? যেকোনটা ইউজ করতে সবগুলো আমাদের ভালো পাঞ্জাবিটা, পাঞ্জাবিটা ব্যবহার করতে পারো। এটা আমি তো টেস্ট পেপার গাড়ি না, খুব বেশি গাইড আমি ধরি না। আমার মেন বই আছে, মেন বই একাই 100, যার মেন বই পড়ি মেন বই একাই 100। আমি অনেক জানি, অনেকেই জানো তোমরা আমি কার মেন বই ইউজ করি, ফলো করি। সো ওটা একাই 100। তারপরেও টেস্ট পেপার আমি সাজেস্ট করবো টেস্ট পেপার কিনো, গাইড টেট না কিনে টেস্ট পেপার কিনো, যেহেতু এটা বোর্ড, অনেক বোর্ড কোশ্চেন থাকে প্লাস কলেজের কম্বিনেশন। সো পাঞ্জেরিটা কিনতে পারো। অক্ষরপত্রটাও ভালো দেখছি, খারাপ না। ও পাঞ্জেরি না? আচ্ছা হ্যাঁ পাঞ্জেরি। এটা কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারছি। আপনি এনে বই থেকে আমি কাটতেছেন কেন? বুঝলাম না হিসাবটা। আচ্ছা, তাহলে চাহিদার রাজনীতি, চাহিদার সংকোচন সম্প্রসারণ, এটা কিন্তু অ্যাসাইনমেন্টে দিয়েছিল। সেই দিক থেকে বিবেচনা করলে এটা কিন্তু কোনোভাবেই ফেলে দেওয়া যায় না, অবশ্যই অনেক ইম্পর্টেন্ট টপিক। আচ্ছা, স্থিতিস্থাপকতা গ এবং ঘ, ঠিক আছে? আমাদের প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার জন্য স্থিতিস্থাপকতা অনেক বেশি ইম্পর্টেন্ট। 6 নম্বর আমরা আলোচনা করছি চাহিদার সংকোচন প্রসারণ, আরেকটা হচ্ছে হ্রাস বৃদ্ধি, ঠিক আছে? আমরা আলোচনা করেছিলাম চাহিদা সংকোচন প্রসারণ, চাহিদা রেখার হ্রাস বৃদ্ধি। চাহিদা সমীকরণের টপিকটা একটু বলবেন স্যার? না, চাহিদা সমীকরণের টপিক বলতে কি বুঝিয়েছো আমি বুঝতে পারি নাই। চাহিদা সমীকরণের মধ্যে, ও চাহিদা সমীকরণ নির্ণয়, যেটা চাহিদা সমীকরণ নির্ণয় কিন্তু ভিডিও করা আছে, এটা কিন্তু তুমি দেখে আসতে পারো। চাহিদা সমীকরণ নির্ণয়টা অনেক বেশি ইম্পর্টেন্ট বলবো না, তবে যদি অ্যাডভান্স স্টুডেন্টদের অবশ্যই এটা মিস করে যাওয়া বা না জেনে যাওয়া একদমই উচিত হবে না। কি কমেন্ট আসছে? আচ্ছা, স্থিতিস্থাপকতা যেটা বলছিলাম,
স্থিতিস্থাপকতা এটা আশা করি লিখে ফেলছো, আমি মুছে দিতেছি। হ্যাঁ, 6 নম্বর শেষ করছি। আচ্ছা, 7 নম্বরে আসে হচ্ছে স্থিতিস্থাপকতা। আছে স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপকতায় আমি 4টা স্থিতিস্থাপকতা দেখিয়েছিলাম: স্থিতিস্থাপক চাহিদা, অস্থিতিস্থাপক চাহিদা, তারপর হচ্ছে হ্যাঁ না, আয় স্থিতিস্থাপকতা, দাম স্থিতিস্থাপকতা, সেটা না, আমি এটা বলতেছি। স্থিতিস্থাপক চাহিদা, অস্থিতিস্থাপক চাহিদা, সম্পূর্ণ স্থিতিস্থাপক, সম্পূর্ণ অস্থিতিস্থাপক, এই 4টা দ্রব্যের ধরন অনুযায়ী খ নাম্বারে দিতে পারে। ঠিক আছে, অনুধাবনে দিতে পারে। এটার জন্য আলাদা ভিডিও করা আছে। আশা করি এগুলো ভিডিওগুলো দেখছো, আমি আর এত বেশি বলতেছি না, শুধুমাত্র মার্ক করে দিলাম যে এই 4টা খ নাম্বার অনুধাবনের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। অবশ্যই পড়ে যেও, দেখে যেও। একের বেশি, একের কম, শূন্যের সমান, একটা হচ্ছে অসীম। ঠিক আছে, একের বেশি স্থিতিস্থাপক, একের কম স্থিতিস্থাপকতা, আর হচ্ছে শূন্য, আর হচ্ছে অসীম। আচ্ছা, তারপর বলতেছে চাহিদার আর স্থিতিস্থাপকতা। এই স্থিতিস্থাপকতার মধ্যে চাহিদার দাম স্থিতিস্থাপকতা। হ্যাঁ, চাহিদার দাম স্থিতিস্থাপকতা, তারপর হচ্ছে চাহিদার আয় স্থিতিস্থাপকতা, তারপর হচ্ছে আর স্থিতিস্থাপকতা। তবে আমার যতটুকু মনে হয় ঢাকা বোর্ডের জন্য আর স্থিতিস্থাপকতাটা দিয়ে দিতে পারে। 3টা আমি কোনোটাকে কম বলতেছি না, তবে আর স্থিতিস্থাপকতা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট মনে হয়। ঠিক আছে, ঢাকা বোর্ডের জন্য। আর অন্যান্য বোর্ডের জন্য একটা না একটা তো কমন পড়বেই। ঠিক আছে, তাহলে এই স্থিতিস্থাপকতাগুলো দেখতে হবে, ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে বাজার ভারসাম্য ও যোগান নিয়ে কিছু কথা বলতে হবে। যোগান কি, যোগান অপেক্ষকটা, যোগান সমীকরণটা, যোগানের নির্ধারক সমূহ, এগুলো পড়তে হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে যোগান বিধি, যোগান স্থিতিস্থাপকতা। যোগান স্থিতিস্থাপকতা নিয়ে ক্লাস দিছি না ভাই? ভিডিও করা আছে তো? তাহলে যোগান স্থিতিস্থাপকতা নিয়ে ভিডিও করা আছে। আচ্ছা, স্থিতিস্থাপকতা যেমন বললাম জ্ঞানমূলক, কি বলে, অনুধাবন না, প্রয়োগ উচ্চতর দক্ষতার জন্য আরেকটা আছে, সেটা হচ্ছে বাজার ভারসাম্য। ঠিক আছে, বাজার ভারসাম্যের এখানে ভারসাম্য দাম, ভারসাম্য চাহিদার পরিমাণ, ভারসাম্য যোগানের পরিমাণ, 3টাই নির্ণয় করতে হতে পারে। ওই যে প্রথমে বললাম 2টা অপেক্ষক দিয়ে দিবে, ওইখান থেকে বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা, আরেকটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে যে ধরো একটা বাজার ভারসাম্যের চিত্র আঁকাই। এটা হচ্ছে ডি প্রাইম, এটা হচ্ছে এস প্রাইম। তাহলে যেহেতু আমার ইকুইলিব্রিয়াম পয়েন্টটা এটা দাম, এটা চাহিদা ও যোগান, ভার্টিক্যাল। হ্যাঁ, তাহলে ধরো এখানে হচ্ছে আমার 10 একক, এখানে হচ্ছে 5 টাকা। ধরো 5 টাকা দামে 10 একক আমি কোনো কিছু ক্রয় করতে পারি। এখন যদি বলে ধরো দাম কমলো, দাম হলো ধরো 4 টাকা হইলো, ধরো এখানে 4 টাকা বা ধরো 3 টাকা। ঠিক আছে, যেহেতু আমরা জানি যে দাম কমলে কি হবে, আমার চাহিদা কি হয়ে যাবে, বেড়ে যাবে। এখন চাহিদার পরিমাণ আছে 10 একক, যোগানের পরিমাণ আছে 10 একক। তখন কিন্তু আমার চাহিদার এখানে কই পায়, এইখানে পাই না। ধরো এখানে আমার 15 একক চাহিদা হয়ে যাচ্ছে, তখন কিন্তু যোগানটা কি হয়ে যাবে, যোগান রেখাটা কিন্তু শিফট করে এইখানে চলে আসবে। তখন যোগান রেখাটা যাবে এই বরাবর। ঠিক আছে, এটা কি আঁকাইলাম,
তখন আমার যোগান রেখাটা আসবে এই বরাবর, তখন আমার সাপ্লাই এসএস পয়েন্টটা চেঞ্জ হয়ে যাবে, তখন সাপ্লাইটা আমার কি হচ্ছে, শিফট করছে। এই জিনিসটা আসতে পারে যে দামের পরিবর্তনে কি হয়, বাজার ভারসাম্যের কি পরিবর্তন হয়। তখন দেখো আগে ছিল ভারসাম্য, ধরো এটা E1 আর এটা হচ্ছে E2, তখন আমার ইকুইলিব্রিয়াম বা ভারসাম্য বিন্দু ছিল E1, আমার ভারসাম্য চাহিদা ও যোগানের পরিমাণ ছিল 10 একক, আমার ভারসাম্য দাম ছিল 5 টাকা। এখন ভারসাম্য দাম যদি কমে যায় তখন আমার নতুন ভারসাম্য বাজার ভারসাম্য পাচ্ছি কোথায়, E2 তে। এখানে আমার বাজার ভারসাম্য দাম হচ্ছে 3 টাকা এবং আমার ভারসাম্য চাহিদা ও যোগানের পরিমাণ হচ্ছে 15 একক। ঠিক আছে, এই জিনিসটা এরপরে যেও যে দাম কমলে বা বাড়লে বাজার ভারসাম্যে কি পরিবর্তন হয়। লাইক দ্যাটস ইট। সেকেন্ড চ্যাপ্টারে আশা করি এর মধ্য থেকেই প্রশ্ন আসবে, এর বাইরে কিছু আসবে না। সেকেন্ড চ্যাপ্টারের তুলনামূলক আলোচনা করলাম, থার্ড চ্যাপ্টারের জন্য হয়তো নেক্সট দিন আবার দিব, কালকে পরশু যে কোনো একদিন দিয়ে দিব। ঠিক আছে, তোমরা ভালো থেকো, পড়তে থাকো। কোনো সমস্যা হলে অবশ্যই জ্ঞানবিন্দু কেয়ার, আমি তো আছি, ভিডিওর কমেন্টে কমেন্ট করতে পারো, কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, জানাতে পারো যে কী সমস্যা হচ্ছে, অবশ্যই সলিউশন পাবো, অবশ্যই সলিউশন পাবা। আর পড়তে পড়তে কোনো জায়গায় কনফিউজড হয়ে গেলে অবশ্যই আমাকে জানাতে পারো, আমি সেটা অবশ্যই সলভ করে দেবো, কনফিউশন দূর করে দেব। আর অবশ্যই অনুরোধ থাকবে, যদি ভিডিওগুলো না দেখে থাকো ভিডিওগুলো দেখো, ভিডিওগুলোর মধ্যে আমি খুব সুন্দর করে ভেঙে ভেঙে ছোট ছোট করে আমি সব কিছু দেখিয়ে দিয়েছি। ভিডিওগুলো দেখলে আশা করি এতটা সমস্যা হওয়ার কথা না, সমস্যা হবে না। সো থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, ভালো মতো প্রিপারেশন নাও। অনেক অনেক শুভকামনা তোমাদের জন্য। আবার থার্ড চ্যাপ্টার নিয়ে দেখা হবে, আজকে সেকেন্ড চ্যাপ্টার শেষ করলাম, থার্ড চ্যাপ্টার নিয়ে দেখা হবে। ঠিক আছে, সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকো। অ্যাডাম স্মিথের শীর্ষ গ্রুপে দেখা হবে, পোস্ট করবো। ওকে, গুড নাইট।